পাশ থেকে শুদ্ধ কপাল চাপড়ে বলে, ভাইরে, তুই জানিস না বলে ছাড়াছাড়ির উদাহরণ দিয়েছি। আসল কথা হলো, তুই বিয়ে করে কাবিনে বসানো টাকা মৃত্যুর আগে পর্যন্ত টাইম নিয়ে তোর বউকে দিতে পারবি, কিন্তু ছাড়াছাড়ি হলে সেই সময় সব টাকা পরিশোধ করতে হয়। ইরফান রেগে বলে, আবার তুই ও ছাড়াছাড়ির কথা বলছিস? শুদ্ধ মেকি হেসে বলে, আরে এটা তোকে বোঝালাম, কিছুই তো জানিস না। সারাদিন ব্যবসা করে করে এই হাল। অসামাজিক শালা। ইরফান ভাবলেশহীনভাবে বলে, বিজনেস তো তুই ও স্টার্ট করেছিস। শুদ্ধ চোখ বড় বড় করে তাকালো, গালে হাত দিয়ে আফসোসের সুরে বলে, সিসিটিভির উপর একটা পাতলা কাপড় দিলেও তো সিসিটিভি আর কিছু দেখতে পায় না, আর তোর উপর পুরো দেয়াল তুলে দিলেও সব কেমনে জানিস ভাই? ইরফান ঠোঁট বাঁকালো একটু। শুদ্ধ হতাশ। লুকিয়ে লুকিয়ে কিচ্ছু করা হবে না তার। ভাগ্যিস তার বাসরটা এই সিসিটিভি দেখতে পায়নি। এটাই মনে হয় বাকি আছে। এসব ভাবনা রেখে বলে, মোহরানারও কথা শুনেছিস? ইরফান গম্ভীর গলায় বলে, আই নো, বউকে মোহরানা পরিশোধ করতে হয়। শুদ্ধ হেসে বলে, ওটাই কাবিন। নে, এবার বল তুই মায়রাকে কি দিবি? ইরফান শুদ্ধর দিকে চেয়ে বলে, ও তো তোর কপি ভার্সন বাদুর। শুদ্ধ থতমত খেয়ে তাকায়। এই বেয়াদ্দবটা তাকে অপমান করছে। ইরফান, শুদ্ধ কথাগুলো মোটামুটি আস্তে বলার কারণে কেউ সেভাবে শুনতে পায়নি। শুদ্ধ রেগে বলে, এই বেদ্যপ কথায় কথায় আমাকে অপমান করবি না তো। তোর বউ বাদর, সেটা আমার দোষ। ইরফান এই ব্যাপারে আর কিছু বলল না। বিড়বিড় করে বলে, আমি তো ওকে প্রায় সবই দিয়ে দিয়েছি। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, কি বলছিস? ইরফান কিছু বলল না। তারেক নেওয়াজ নিজেই কাজী সাহেবকে বলে, 15 লাখ লিখুন। ইরফান সাথে সাথে গম্ভীর গলায় বলে, প্লাস ইরফান নেওয়াজ। কাজী সাহেব তারেক নেওয়াজের কথায় লিখতে গিয়েও থেমে যায় ইরফানের কথা শুনে। সে ঠিক বুঝতে পারল না। দ্বিতীয়বার জিজ্ঞেস করতেও তার মন সায় দেয় না। এই ছেলেকে তার সুবিধার লাগছে না। শুদ্ধ ইরফানকে গুটিয়ে বলে, তোর নাম লিখতে বললি কেন? ইরফান শুদ্ধর দিকে চেয়ে বলে, কজ ও তোর মতো বাদরামি করে যদি আমাকে ছাড়তে চায়, দেন আমি শর্ত অনুযায়ী আবারও আমাকে দিয়ে দিব ওকে। শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। মানে এর মাথায় এত আজগুবি চিন্তা আসে কোথা থেকে? ইরফানের সব ঠিকঠাক করে কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য কথা বলতে নিলে শুদ্ধ পাশ থেকে বলে, ওহে চাচা, আপনি এসব ভুলভাল পদক্ষেপ কেন নিচ্ছেন? কাজী সাহেব থতমত খেয়ে তাকায়। সে যে কাদের বিয়ে পড়াতে এসেছে এটা ভেবেই হাজারো আফসোস হচ্ছে। শুদ্ধ হেসে বলে, আমি থাকতে অন্য কারো বিয়ে আগে পড়াবেন, এসব হয় নাকি? এরকম করলে তো আপনি খাবার পাবেন না চাচা। বিয়েতে এসে না খেয়ে গেলে আপনার অপমান হয়ে যাবে। আমি আবার বেশ উদার মনের মানুষ, কাউকে অপমান করতে পারি না। নিন নিন, আমার বিয়ে আগে পড়ান। মামা, তুমি থাকতে তোমার ছেলের শুদ্ধকে রেখে কুড়িয়ে পাওয়া ইরফানের বিয়ে আগে পড়াচ্ছে, এসব তুমি কি করে মেনে নিচ্ছিলে? আমি পুরাই হতাশ। শুদ্ধর কথায় সবাই হাসল। এ কেমন তা তো সবাই জানে। তারেক নেওয়াজ নিজেও হাসল। বজ্জাত ছেলেটা তাকে কিসব কথা বলে, এখন তার মনে হচ্ছে তাকে শুদ্ধর থেকে ট্রেনিং নিতে হবে, নয়তো ইরফানের সাথে টিকবে কি করে। ইরফান বিরক্ত চোখে শুদ্ধর দিকে তাকালো, তবে কিছু বলল না। কাজী সাহেব অদ্ভুতভাবে তাকালো শুদ্ধর দিকে। এদের দুই ভাইয়ের থেকে এমন অদ্ভুত আচরণ পেয়ে তার মনে হচ্ছে সে ভুল করে ভিনগ্রহে এসে পড়েছে, নাকি এরাই ভিনগ্রহ থেকে পালিয়ে এসেছে। ইরফানের দেয়া মোহরানার সমপরিমাণ টাকা শুদ্ধর কাবিনেও দেয়া হয়। শুদ্ধর বিয়ে পড়ানো শেষে সে দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বলে, আমি কি এখন আমার বউকে দেখতে পারি বাবা? ফারার বাবা থতমত খেয়ে তাকায় শুদ্ধর দিকে। নাসিম এগিয়ে এসে শুদ্ধকে টেনে নিয়ে যায়। ফাইজ ও এগিয়ে গিয়ে শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে, তোর কি কোনোদিন লজ্জা হবে না? আমার বাবা তোর শ্বশুর, বুঝতে পারছিস? শুদ্ধ বিরক্তি কণ্ঠে বলে, শ্বশুরের কাছেই তো তার মেয়েকে চেয়েছি, তোর মতো ব্রিটিশ শালার কাছে তো আর চাইনি। তোর বাচ্চাকে আমি 4 আনার ও চকলেট কিনে দিব না দেখিস। ফাইজ বিরক্ত চোখে চেয়ে রইল শুদ্ধর দিকে। এটা বিয়ের দিন ও ঠিক হল না। আল্লাহ যে একে কোনো পিছলা মাটি দিয়ে বানাইছে তা একমাত্র আল্লাহই ভালো জানে। নাসিম মলিন মুখে ইরফানের দিকে চেয়ে আছে। কাজী সাহেব বেশ কিছু বললেন এতক্ষণ। এরপর ইরফানকে কবুল বলতে বলে। নাসিম ঢোক গিলল। তার কষ্ট কেন হচ্ছে? ইরফান আর বারবি ডলের বিয়ে তো অনেক আগেই হয়েছে। তারা কত সুন্দর কাপল।
শুধু তার মানতে কষ্ট হয়। ভাবনার মাঝেই ইরফানের বলা কবুল শব্দটুকু কানের পর্দায় এসে বিষের বানের ন্যায় ধাক্কা খায়। নাসিম চোখ বুজে নিল। ঢোক গিলল বহু কষ্টে। এরপর কোনো দিকে না তাকিয়ে সাইড কেটে দ্রুত পায়ে জায়গাটি প্রস্থান করে। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে তাকিয়ে দেখল নাসিমের প্রস্থান। নাসিমের হৃৎপিণ্ড ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তার। কারণ উই মন দিয়ে ও তার বার্ডফ্লাওয়ারকে নিয়ে ভাবে, যেটা ইরফানের গায়ে আগুন জ্বালিয়ে দেয়। ইরফান শুদ্ধর বিয়ে পড়ানোর পর কাজী সাহেব ফারাহ আর মায়রার কাছে এসেছে রেজিস্ট্রি পেপারে সাইন করাতে। মায়রার পাশে মায়রার মা বসেছে। ফারার পাশে ফারার বাবা। আশেপাশে সবাই ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। ফারাহকে রেজিস্ট্রি পেপারে সাইন করার জন্য পেপার এগিয়ে দিল ফারাহ কাপা হাতে কলম আর পেপার নেয়। তার হাত কাঁপছে। চোখজোড়া ঝাপসা হয়েছে। এই তো এখানে সাইন করে দিল সে আর বাবার বাড়ি থাকতে পারবে না। কথাগুলো ভেবে দলা পাকিয়ে কান্না বেরিয়ে আসতে চায়, ওভাবেই কাপা হাতে পেপারে সাইন করে দিল, চোখ থেকে টুপ করে দুপা পানি গড়িয়ে পড়ে। পাশ ফিরে তার বাবাকে জড়িয়ে ধরে নিঃশব্দে অশ্রু বিসর্জন দেয়। ফারার বাবা মেয়েকে আগলে নেয়, তার চোখজোড়া কখন যে ঝাপসা হয় বুঝে পায় না ভদ্রলোক। এই মেয়েটি সারাবাড়ি যে ঘুরঘুর করত, প্রতিদিন কোনো না কোনো আবদার করত, এখন এসব আর কে করবে? এখানে উপস্থিত সকলে বাবা মেয়ের আবেগমাখা মুহূর্তে নিজেরাও ভীষণ আবেগী হয়ে পড়ে। মায়রা মলিন মুখে পাশ ফিরে তাকিয়ে আছে। বাবা মেয়ের সম্পর্ক বুঝি এমনই হয়, নাকি এত মিষ্টি হয়? সে তো জানে না। জন্মের পর কাউকে যে বাবা বলে ডাকবে সেইটুকুও পায়নি। বুদ্ধি হওয়ার আগে হয়তো ডেকেছিল লাবিবের বাবাকে। ভুল ভাঙলে আর ডাকেনি তো। বাবা মেয়ের সম্পর্ক কেমন হয় সেটুকু অনুভব করার সৌভাগ্যটুকুও তার হয়নি। মৃত বাবার কথা মনে পড়ল। স্বামী হিসেবে খুব খারাপ হলেও বাবা হিসেবে হয়তো তাকে এভাবেই আদর করত। ইস, তার কপালে বাবার একটুখানি ভালোবাসা যদি আল্লাহ দিত। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে চোখজোড়া ঝাপসা হয়েছে মেয়েটি বুঝতেই পারেনি। তারেক নেওয়াজ মায়রাকে লক্ষ্য করে বলে, মনে হচ্ছে আমার মায়রা আম্মু আমাকে ভুলে গিয়েছে। মায়রা তারেক নেওয়াজের কথাটা শুনে দ্রুত ঝাপসা চোখজোড়া মুছে সামনে তাকায়। বসা থেকে দাঁড়িয়ে তারেক নেওয়াজের সামনে এসে হেসে বলে, একদম ভুলে যায়নি বাবা, আপনি মিথ্যা বলছেন। তারেক নেওয়াজ আফসোসের সুরে বলেন, তবে বাবার জন্য আক্ষেপ করছিলে কেন? এই যে তোমার জলজ্যান্ত বাবা তোমার সামনে দাঁড়িয়ে আছে, অথচ তুমি আমাকে ভুলে গেলে। মায়রার কি যে হলো কে জানে। হুট করেই তারেক নেওয়াজকে জড়িয়ে ধরে তারেক নেওয়াজ মৃদু হেসে মায়রার মাথায় হাত রেখে বলে, এবার মনে হচ্ছে মেয়ে আমাকে পুরোপুরি মনে রেখেছে। মায়রা হাসল। চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। তার এত ভালো একটা বাবা থাকতে সে কেন আফসোস করছিল? মায়রার মা সহ সকলে অপলক চেয়ে রইল শ্বশুর বৌমার দিকে। বাইরের কেউ দেখে বিশ্বাসই করবে না মায়রা তারেক নেওয়াজের নিজের মেয়ে নয়। মায়রা মা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। তিনি জানতেন তার প্রাক্তন স্বামীর বন্ধু তার মেয়েটাকে খুব আদরে রাখবেন, সে মা হয়ে বাবার আদর মেয়েকে এনে দিতে পারেননি, এসব তারেক নেওয়াজ তার মেয়েকে এনে দিবেন। দিয়েছেও তো। তার ইচ্ছে পূরণ হয়েছে। তার মেয়ে এখন সুখী। তার জীবনের অনেক বড় একটি পাওয়া পূরণ করে দিয়েছে আল্লাহ। তার মেয়ের সুখ, এর জন্য কত রাত তিনি কেঁদে ভাসিয়েছেন। অবশেষে আল্লাহ তাকিয়েছেন তার মেয়ের দিকে। তারেক নেওয়াজ মায়রার হাত ধরে মায়রাকে তার জায়গায় বসিয়ে দেয়, তিনি নিজেই মায়রার পাশে বসে কাজের উদ্দেশ্য বলে, আমার মেয়ের রেজিস্ট্রি পেপার দিন। মায়রার বারবার চোখজোড়া ঝাপসা হয়। কিছুক্ষণ আগে তার বাবার আদর থেকে বঞ্চিত হওয়ার জন্য আফসোসে চোখ ভিজেছিল। আর এখন সে এরকম একজন বাবা পেয়ে যাওয়ায় আবেগে চোখ ভেজাচ্ছে। মায়রা রেজিস্ট্রি পেপারে সাইন করতে গেলে তার প্রথমবার বিয়ের দিনের কথা মনে পড়ল। কতই না কেঁদেছিল বিয়ে করবে না বলে, মায়ের আঁচল থেকে বেরোতে ইচ্ছে করত না। যদিও তার বাড়িতে দিনগুলো ভীষণ কষ্টে পেরোত, কিন্তু সেখানে কত যে মায়ের ভালোবাসা ছিল। এখনও আছে, তা মায়রা ভুলবে কি করে? ঝাপসা চোখে একবার মায়ের দিকে তাকালে দেখল তার মা ঝাপসা চোখজোড়া তার উপর থেকে দ্রুত সরিয়ে নিল। মায়রা মলিন হেসে রেজিস্ট্রি পেপারে সাইন করে দেয়। বিয়ের সব কাজ শেষে ইরফান, মায়রা, শুদ্ধ, ফারাসহ সবার কাজিন একটি বড় টেবিল বুক করে বসেছে। মায়রা যদিও দুপুরে খেয়েছে, কিন্তু এখন নাকি বর বউ একসাথে খেতে হয়। মায়রা অল্প একটু খাবে বলে ঠিক করেছে। ইরফান ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা সবাইকে দেখছিল, ইরফানের দিকে চোখ পড়লে দুজনের চোখাচোখি হয়। মায়রা এগিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে, কিছু বলবেন? ইরফান ছোট করে বলে, হুম। মায়রা ভাবুক ভঙ্গিতে বলে, কি?
ইরফান সাথে সাথে বলে, তোমাকে খেতে চাই। মাইরা কেসে ওঠে, কি অসভ্য লোক। সবাই আছে, তবুও উল্টাপাল্টা বলছে। শুদ্ধ উল্টোপাশ থেকে চেয়ারে গা এলিয়ে বলে, সবাই আমাকে বলো তো, লজ্জা ভাঙার ঔষধ আছে নাকি? মাইরা বলে ওঠে, না তো ভাইয়া, এই ঔষধ নেই। ইরফান হঠাৎই বলে ওঠে, আছে। মাইরা চোখ ছোট ছোট করে বলে, মিথ্যা বলছেন কেন? আমরা সবাই জানি নেই। সকলে মুখ টিপে হাসছে। মাইরা বুঝতে পারেনি। শুদ্ধ পিছন দিয়ে হাত দিয়ে ফারাহকে তার দিকে টেনে এনে ইরফানের দিকে চেয়ে বলে, ঔষধের নাম বলে দে তো ভাই। ফারাহ জমে গিয়ে বসে আছে। শুদ্ধর হাত তার কোমর থেকে সরাতে চাইলে শুদ্ধ আরও শক্ত করে ধরল। ফারাহ ঢোক গিলে। মাইরা ইরফান হাত ঝাঁকিয়ে বলছে, ঔষধের নাম বলছেন না কেন? বলুন দেখি, নিশ্চয়ই আপনি উই ভুলভাল ঔষধ আবিষ্কার করেছেন। ইরফান কিছু বলল না। খাওয়ায় মনোযোগ দিল। মাইরা মুখ বাঁকিয়ে নিজেও খাবার খাওয়ায় মনোযোগ দিল। কিন্তু কথা হলো, মাইরার গরুর মাংস একদম পছন্দ নয়। তবুও আজ খাচ্ছে। একটু খেতে গিয়ে তার মনে হলো, এই মাংস সিদ্ধ হয়নি। একটা মাংস নিয়ে সেই কখন থেকে গুতাচ্ছে, মেজাজ খারাপ হলো। রাগে একটি গ্লাস নিয়ে প্লেটের মধ্যে হাত ধুয়ে নিল। এমনিতেই তার সেরকম ক্ষুধা লাগেনি, কিন্তু এত খাবার দেখে একটু একটু ক্ষুধা লেগেছিল। ইরফান তার পাতের সব মাংস টুকরো করেছে, মাইরাকে দিবে বলে। তার আগেই মাইরার এমন কাজ দেখে মাইরাকে ধমকে বলে, স্টুপিড, কি করলে এটা? মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। মিনমিন করে বলে, আমার খিদে নেই। ইরফান কিছু বলল না। পোলাওয়ের সাথে টুকরো করা মাংস নিয়ে মাইরার মুখের সামনে ধরে। মাইরা অবাক হয় ইরফানের কাণ্ডে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে সবার দিকে তাকালে দেখল সবাই মিটমিট করে হাসছে। মাইরা মিনমিন করে বলে, আমি খাবো না। ইরফান ভাবলেশহীনভাবে বলে, কোলে বসে খাবে? ওকে। মাইরা দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলে, না না, এখানে বসেই খাবো। কথাটা বলে হা করলে ইরফান মাইরার মুখে পোলাও তুলে দেয়। মিথিলা হেসে বলে, ভাবি তুমি নিশ্চিন্তে খাও, আমরা চোখের উপর হাত দিচ্ছি। হবে না। মাইরা মুখের খাবার চিবোতে চিবোতে মাথা নিচু করে নেয়। সবাই শুধু তার সাথে মজা নেয়। শুদ্ধ মাথা নিচু করে খেতে খেতে বলে, একটা লজ্জাশীল বউ পেয়েছি। এবার একটা লজ্জাহীন বউ লাগবে। রাতুল এরকম একটা মেয়ে দেখো তো। ফারাহ রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে ফারার দিকে চেয়ে হেসে বলে, নো টেনশন বউ, তোমার মতামতের 100% গুরুত্ব দেয়া হবে। শুদ্ধর কথা শুনে সবাই হাসছে। মাইরা হেসে বলে, আরে ফারাহ আপু, এত চিন্তা কর না। তুমি একটা লজ্জাহীন বর পেয়েছ, আমি তোমাকে একটা লজ্জাশীল বর এনে দিব। মাইরার কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। হায় হায়, তার মেলায় হারিয়ে যাওয়া বোনটা তার বিরুদ্ধে কথা বলছে। মাইরার কথা শুনে ফারাহ সহ সকলে শব্দ করে হেসে ফেলল। ইরফান নিজেও একটু ঠোঁট বাঁকাল। ফাইজ হেসে বলে, মাইরা তুমি একদম পারফেক্ট। ইরফান গম্ভীর গলায় বলে, প্রশংসা করার জন্য আমার বোনকে দিয়েছি। ইনায়া তার ভাইয়ের কথায় হাসল। বীর প্রথম প্রথম সে কত চিন্তা করত মাইরাকে নিয়ে। সময়ের সাথে সাথে সব কেমন পাল্টে গিয়েছে। ফাইজ খেতে খেতে ইনায়ার দিকে চেয়ে বলে, তোমার ননদ এত খারাপ কেন লিটল কুইন? ফাইজের কথা শুনে সবাই আবারও হাসল। মাইরা বোকাচোখে সবাইকে দেখল। এই লোকটার জন্য তাকে নিয়ে সবাই হাসে। মাইরা ইরফানের হাতে খেতে খেতে প্রায় অনেকগুলো খাবার খেয়ে নিয়েছে। এরপর পানি খেয়ে দেখে আর দাঁড়াতেই পারছে না ঠিক করে। সে যাক, স্বামীর হাতে খেতে মজাই লাগে। সন্ধ্যার পর পর রিসেপশন থেকে সবাই ফিরেছে। শুদ্ধ গিয়েছে ফারাহদের বাসায়। ফারাহদের কাজিন সহ শুদ্ধর ছেলে কাজিনরা সবাই এসেছে। শুদ্ধ এখান থেকে ফারাহকে নিয়ে তাদের গ্রামে যাবে। ত্রিনা বেগম গ্রামে ছেলে বৌমার অপেক্ষায়। ইরফান আর মাইরা সহ ইরফানের মেয়ে কাজিনেরা এসেছে ইরফানদের বাসায়। মাইরা একটি ঘরে বসে আছে। তার কোলে লাবিব, আশেপাশে ইরফানের অনেক কাজিন। মাইরা এদের সবাইকে এর আগে দেখেনি। ইনায়ার বিয়েতে এরা আসেনি। অনেক দূরসম্পর্কের সবাই এসেছে। ইরফানের কত কত ফুপি, খালা, মামি এসেছে। মাইরাকে কতজন যে এসে চুমু খেয়েছে। মাইরার মনে হচ্ছে সে মাত্র পৃথিবীতে জন্মেছে, তাই ইরফানের সব ফুপু, খালা এসে তাকে চুমু খাচ্ছে। তবে মাইরার ভালোও লেগেছে। এত আদর তার এই জীবনে সে পায়নি। সে বুঝেছে সবাই ইরফানকে খুব ভালোবাসে, তার বউ হিসেবে মাইরার এত আদর।
লাবিব মায়রার গালে হাত দিয়ে বলে, আপুই সবাই তোমাকে তুমু কায় কিনু। মায়রা লাবিবের গালে চুমু দিয়ে বলে, তুই যেমন আমার কাছে বাচ্চা সোনা ভাইয়া, তাই তোকে আদর করি, তেমন তারাও আমাকে আদর করছে। লাবিব বিড়বিড় করল, বউকে আদল কলতে হয়। মায়রা গালে হাত দেয়। তার স্বামী তার ভাইটার মাথা খেয়ে ফেলেছে পুরো। সারাদিন শুধু বউ বউ করবে। শুদ্ধর সাথে তার কাকা, ফুপি আছে, সাথে সব ছেলে কাজিন আর তার বাবার দিকের সকল কাজিন। শুদ্ধ এতক্ষণ ভ্যাবাচ্যাকা খেয়ে ফারাহদের বাড়িতে ছিল। এত মানুষ জামাই আদর করতে এসে তাকে যে ফুটবল ভেবে শট দেয়নি, এজন্য শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস নেয়। বিয়ে করলে বউয়ের সাথে সাথে আরও অনেক প্যারারে। ইস, জীবনটা পুরো তেজপাতা। আপাতত সে ফারার পাশে দাঁড়িয়ে আছে, মানে এখন তারা বেরবে, কিন্তু ফারাহ কেঁদে কেটে অস্থির। শুদ্ধর অসহায় লাগে। ফাইজের কথা মনে পড়ে গেল। সে তো ইনায়ার সময় মজা করেছিল। এখন বউয়ের এত কান্না দেখে তার বুকটা ভারী লাগছে। ফারাহ তার বাবাকে জড়িয়ে ধরে ছাড়ে না। মেয়েরা বাবার কাছে ভীষণ আদুরে হয় শুনেছে। এই কথাটা ফারার মাঝে একদম 100% আছে। ফারার বাবার চোখ ভেজে। মেয়েটাকে ছাড়া কিভাবে থাকবেন তিনি? সে যতক্ষণ বাড়ি থাকে, ফারাহ সবসময় তার পাশেই থাকে। কিন্তু মেয়েদের বাড়ি যে এটা ক্ষণস্থায়ী, এটাই মেনে নিতে হবে। ফারার বাবা ফারার মাথায় চুমু এঁকে শুদ্ধর হাতে ফারার হাত রেখে ভেজা গলায় বলে, ফারাহ আমার খুব আদরের মেয়ে, বুঝলে বাবা? ওকে কখনো কষ্ট দিও না। শুদ্ধ এদের বাবা মেয়ের কাণ্ড দেখে ভীষণ ইমোশনাল হয়ে গিয়েছে। মাথা নেড়ে বলে, জি বাবা, অবশ্যই। আমার পাক। আর বলল না। থাক, শ্বশুর মানুষ। মুখে ব্রেক না লাগালে ব্যাপারটা কেমন যেন লাগে। ফারাহ তার মা সহ আরও সবার থেকে বিদায় নিয়ে শুদ্ধর হাত ধরে এগিয়ে যায়। শুদ্ধ আস্তে করে বলে, ভালোবাসি পাখি। ফারাহ নাক টানল। গাড়ির কাছে গিয়ে দাঁড়ালে ফাইজ, শুদ্ধ আর ফারার পিছে দাঁড়িয়ে বলে, ফারাহ সাবধানে যাবি। ভাইয়ের কথায় ফারাহ পিছু ফিরে ফাইজকে জড়িয়ে ধরল। ফাইজকে বোনকে আগলে নিয়ে শুদ্ধর দিকে চেয়ে বলে, আমার বোনকে একদম কাঁদাবি না বলে দিলাম। শুদ্ধ ভাবলেশহীনভাবে বলে, আমি তো ওকে কাঁদানোর জন্যই নিয়ে যাচ্ছি। ফাইজ বিরক্ত চোখে তাকায়। আঙুল উঁচিয়ে বলে, আমি কিন্তু আমার বোনকে দিব না। শুদ্ধ ফারাহকে টেনে নিয়ে বিরক্ত হয়ে বলে, কষ্ট করে বিয়ে করলাম আমি, আর এই বান্দানা কি আমার বউকে দিবে না? সর, ব্রিটিশদের আশেপাশে আমার বউকে রাখা যাবে না। এসো বউ। এরপর গাড়ির দরজা খুলে দিল ফারাহ। আবারও তার ভাইয়ের দিকে তাকায়, নিজেকে সামলে গাড়িতে উঠে বসলে শুদ্ধ ও ফারার পাশে উঠে বসলে গাড়ি ছেড়ে দেয়। পিছন আরও 4টে গাড়ি। সবগুলো শুদ্ধদের বাড়ি যাবে। গাড়ি ছেড়ে দিতেই ফারাহ দুহাতের মাঝে মুখ নিয়ে ফুপিয়ে ওঠে। শুদ্ধ অসহায় চোখে তাকায়। তার খারাপ লাগছে। তাকে আপাতত নিজের কাছে নিজেকেই ভিলেন লাগছে। মনে হচ্ছে সে বাবা আর মেয়েকে আলাদা করছে। ভিলেন হলে হোক, তার বউ ছাড়া চলে না। এত উদার হলে বউটাকে পাবে কোথায়? মুখ গোল করে শ্বাস ফেলে বলে, ফারাহ পাখি, আর কত কাঁদবে বলো তো? রাতেও তো কাঁদতে হবে নাকি? এখনই সব পানি শেষ করে ফেলছ। তুমি কি কোনোভাবে ভাবছ পরে আমার থেকে চোখের পানি ধার নিবে? কিন্তু আমি তো ফ্যাচ করে কাঁদতে পারি না পাখি, কি করে ধার দিব বলো? তাই বলছি, এখন একটু জমিয়ে রাখো। ফারাহ কান্নামাখা চোখে শুদ্ধর দিকে তাকায়। রেগে বলে, এত ফালতু কথা কিভাবে বলো তুমি? শুদ্ধ মন খারাপ করে বলে, আর কান্না করো না পাখি। আমি তোমাকে গ্রামে গিয়ে গরু, হাঁস, মুরগি, ছাগল সব কিনে দিব। তুমি গরুর গোবর পরিষ্কার করবে, হাঁস, মুরগি, ছাগলদের নিয়ে সংসার করবে, তখন দেখবে তোমার আর কারো কথা মনে পড়বে না। আমি নিজ দায়িত্বে তোমাকে কাজে ব্যস্ত রাখব। একটু থেমে বলে, জানো পাখি, গোবর দিয়ে অনেক কিউট জিনিস বানানো যায়, তুমিও বানাবে কেমন? আমি সব ব্যবস্থা করে দিব। এই তো এভাবেই আমি ফালতু সমান মহৎ কাজের কথা বলি। বুঝেছ তো? ফারাহ চোখমুখ কুঁচকে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ মুখ লুকিয়ে হাসল। থেমেছে কান্না। উফ, এখন একটু শান্তি লাগছে। ফারাহকে টেনে নিয়ে বুকে জড়িয়ে নিল। ফারাহ কিছু বলল না। শুদ্ধ ফারার মাথায় চুমু এঁকে মৃদুস্বরে বলে, আমি তো শহরেই থাকি। যখন ইচ্ছে হবে আমাকে বলবে, নিয়ে আসব আমি। কথাটা বলে ফারার মুখ উঁচু করে। অন্ধকারে ফারাহকে দেখতে পায় না। শুকনো ঠোঁটে আলতো করে চুমু আঁকে একটা। ফারাহ একটু নড়ে ওঠে। শুদ্ধ মৃদু হাসল।
দুহাতে ফারাহকে জড়িয়ে নিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আমার বউ, আমার ভালোবাসা। ফারাহ কেঁপে ওঠে। বাঁ হাতে শুদ্ধ শেরওয়ানির একটু অংশ মুঠো করে ধরে শুদ্ধ চোখ বুজে প্রশান্তিময় হাসল। রাত তখন 10টা। ইরফান ছাদে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়াতে ব্যস্ত। নাসিম ছাদে এসেছিল একটু একা থাকতে। কিচ্ছু ভালো লাগছে না তার। ইরফানের বাবা তাকে যেতেই দিচ্ছে না। একটু একা থাকতে ছাদে এসে ইরফানকে দেখে আর সামনে এগোবে না। ইরফান পিছু ফিরে নাসিম দেখল। অন্ধকারে কেউ কাউকে স্পষ্ট দেখতে পায় না। নাসিম ছাদ থেকে নামার জন্য উল্টো ঘুরে এক পা এগোলে হঠাৎই পিছন থেকে ইরফানের কণ্ঠ পেয়ে তার পা থেমে যায়। পিছু ফিরে অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। নিজে থেকেই ইরফানের সামনে এসে দাঁড়ায়। নাসিমের চোখ দুটো লাল। ইরফান নাসিমকে তীক্ষ্ণ চোখে অবলোকন করল। রাগে তার শরীর জ্বলছে। এর এই বেহাল দশা তার বউয়ের জন্য। সে কিছুতেই মানতে পারছে না। নাসিম ঢোক গিলে কিছু বলতে চায়, তার আগেই ইরফান নাসিমের বাম গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। নাসিম বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। ইরফান দুহাতে নাসিমের কলার টেনে দাঁতে দাঁত চেপে বলে, আমার বার্ডফ্লাওয়ারকে নিয়ে ভাবা স্টপ না করলে তোকে আমি খুন করে ফেলব নাসিম। নাসিম ঢোক গিলে বলে, তাহলে খুন করে দে। ইরফান নাসিমকে গায়ের জোরে ধাক্কা দেয়। নাসিম দুপা পিছিয়ে যায়। ইরফান দুহাতে তার মাথার চুল টেনে রেগে বলে, ইটস আ বিগ প্রবলেম। আই কান্ট কিল ইউ। নাসিম মৃদু হেসে বলে, কেন পারবি না? ইরফান নাসিমকে আবারও ধাক্কা দিয়ে আওয়াজ তুলে বলে, কজ ইউ আর মাই ফ্রেন্ড। নাসিম আবারও একটু হাসল। ইরফান শুদ্ধর সাথে তার আর ফাইজের ক্লাস 7-এ পরিচয়। এরপর থেকে আজ পর্যন্ত একসাথেই। তবে অন্তরা তাদের ভার্সিটি লাইফের ফ্রেন্ড। ইরফান যদিও অন্তরার সাথে যথেষ্ট দূরত্ব রাখত, বেশ অনেক মাস পর ফ্রেন্ডের মতো তুই প্লাস প্রয়োজনে কথা বলত। এরপর অন্তরার ফালতু কাজে ইরফান অন্তরার উপর ভীষণ ক্ষিপ্ত হয়। অন্তরার সাথে ইরফানের ভাই বোনের সম্পর্কের সূচনাতেই সমাপ্ত হয়েছে। কিন্তু সে, শুদ্ধ, ফাইজ, ইরফান এদের রিলেশন অন্যরকম। ইরফান নিজেকে শান্ত করে গম্ভীর গলায় বলে, তুই বিয়ে করবি? নাসিম বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। ইরফান এগিয়ে এসে বলে, এজ শুন এজ পসিবল, তোর বিয়ে হবে। নাসিম ঢোক গিলে বলে, আমি বিয়ে করব না ইরফান। তুই আমার লাইফে ইন্টারফেয়ার করিস না, অ্যাট লিস্ট এই টপিক নিয়ে তো নয়ই। আমি বুঝেছি আমাদের ফ্রেন্ডশিপের সমাপ্তি এখানেই। তুই ভুলে যা আমাকে। ইরফান রেগে বলে, নো, তোর লাইফে ইন্টারফেয়ার আমিই করব। আমার ফ্রেন্ড হওয়ার আগে এসব ভাবা উচিত ছিল তোর। অ্যান্ড এসব ভোলাভুলি, আই জাস্ট হেট দিস টপিক। নাসিম কি বলবে বুঝল না। সে জীবনেও বিয়ে করতে পারবে না। ভাবলেই তার কেমন দমবন্ধ লাগে। ইরফান হঠাৎই শান্ত কণ্ঠে বলে, নেক্সট ডে একটা রাইড হোক। নাসিম অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। ভার্সিটিতে তারা 4 বন্ধু মিলে প্রায় বাইক রাইডে যেত। তবে ইরফানকে কখনো হারাতে পারত না। এটা নিয়ে সে, ফাইজ, শুদ্ধ ভীষণ আফসোস করত। মাঝে মাঝে তারা 3 জন আলোচনা করত, ইরফানের মাথায় বাড়ি দিয়ে ইরফানের মাথা থেকে রাইড করার স্মৃতি ভুলিয়ে দিয়ে তারা কেউ একবার জিতুক। পরে নিজেদের বোকা বোকা কথায় নিজেরাই হেসে ভার্সিটির মাঠ জমিয়ে রাখত। তবে নাসিম একবার ইরফানকে হারিয়েছিল, কিন্তু সে উইন হওয়ার পর দেখে ইরফানের গায়ে জ্বর ছিল, অথচ তারা কেউ বুঝতেই পারেনি। এ জন্ম থেকেই মাথা পাগল। এরপর ইরফান হঠাৎ বিজনেসে ফোকাস করায় বাইকের প্রতি যে ঝোঁক ছিল, এটা থেকে একদমই সরে এসেছে। তারা সবাই একটু আধটু অবাক হয়েছিল ইরফানের কাজে। ইরফানের সাথে সাথে তারাও আর সেদিকে যায়নি। আজ হঠাৎ ইরফানের মুখে রাইডের কথা শুনে নাসিম অবাক না হয়ে পারল না। ইরফান তার হাতের অর্ধেক সিগারেট টুকুর ধোয়া টেনে শেষ করে। এরপর চুইংগাম মুখে দিয়ে নাসিমের দিকে চেয়ে আবারও বলে, ঢাকা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত বাইক রাইড। যদি তুই রাইডে হেরে যাস, দেন তোকে নেক্সট 1 মান্থের মধ্যে বিয়ে করতে হবে। নাসিমের বোধহয় এটা শোনাই বাকি ছিল। হতভম্ব হয়ে বলে, তুই কি পাগল? ইরফান কিছু বলল না। উল্টো ঘুরে এগিয়ে যেতে নিলে নাসিম অবাক হয়ে বলে, তুই হেরে গেলে কি করবি? ইরফানের পা থেমে যায়। নাসিম একটু হেসে আবারও বলে, বারবিডলকে আমায় দিয়ে দিবি। ইরফান দুহাত মুষ্টিবদ্ধ করে নেয়। রাগে দোকান দিয়ে ধোয়া বের হচ্ছে যেন। দাঁতে দাঁত চেপে বলে, বার্ডফ্লাওয়ার আমার বউ। অন্যের বউকে চাইতে লজ্জা করে না তোর? ইরফানের কথাটা নাসিমের আত্মসম্মানে লাগল। তবুও বলে, ভালোবাসলে তো একটু নির্লজ্জ হতে হয়। ইরফান উল্টো ঘুরে নাসিমের দিকে তাকায়।
মুখ গোল করে চিবানো চুইংগাম ফেলে দিয়ে খুব স্বাভাবিকভাবে বলে, কখনো যদি বার্ডফ্লাওয়ারের মনে ভুল করেও অন্য কেউ স্থান পায়, সেদিন এই দুনিয়ায় ওর শেষ দিন হবে। যেভাবে ওকে বাঁচাতে এই দুহাতে আগলে নিয়েছি, সেভাবেই এই দুহাতে ওকে শেষ করতে একবারও ভাবব না। অ্যান্ড অপোজিট পার্সনকে ঠিক কিভাবে মারব, এসবের ডেসক্রিপশন দিয়ে কারো ঘুম নষ্ট করতে চাই না। নাসিম ইরফানের ঠান্ডা গলায় বলা কথাগুলো শুনে ঢোক গিলল। মাইরা ছাদে এসেছিল হাওয়া খেতে। সবার মাঝে থেকে থেকে সে সিদ্ধ হয়ে গিয়েছে। তাই সে লুকিয়ে লুকিয়ে এক প্রকার পালিয়ে ছাদে একটু ফ্রেশ হাওয়া খেতে এসেছে। কিন্তু ছাদের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে ইরফান বলা লাস্ট কথাগুলো শুনে বেচারি ভয়ে জমে গিয়েছে। ইরফানের কথা বলার ধরন কেমন যেন লাগল। ইরফান আবারও বলে, নেক্সট ডে চলে আসিস, অ্যান্ড বিয়ের প্রিপারেশন নে। নাসিমের চোখজোড়া ঝাপসা হয়। কিছু বলল না। সে দ্রুত পায়ে এগিয়ে এসে ইরফানের পাশ কাটিয়ে ছাদ থেকে নেমে যায়। মাইরা দাঁড়িয়েছে, বুঝেছে বোধহয়, তবে মাইরার দিকে একবারও তাকায়নি। পাশের সিঁড়িতে গিয়ে শার্টের হাত দিয়ে একবার চোখ মুছে নিয়ে পায়ের গতি বাড়ায়। ইরফান উল্টো ঘুরলে মাইরাকে দেখে ভীষণ অবাক হয়। রাগ ও হয় খানিক। এগিয়ে এসে ধমকে বলে, এখানে কি করছো তুমি? মাইরা ভয় পায়। ঝাঁকি দিয়ে ওঠে। ইরফানের দিকে চেয়ে থেমে থেমে বলে, আপনি আমাকে মেরে ফেলবেন। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মাইরার দিকে। আরেকটু এগিয়ে এসে মাইরাকে দুহাতে আগলে নিয়ে ছাদের মেঝেতে দাঁড় করায়। মাইরা মাথা নিচু করে নেয়। ইরফান আলতো হাতে মাইরার হিজাব খুলে আলগা করে দেয়। এরপর মাইরাকে দুহাতে জড়িয়ে গলায় মুখ গুজে দুটো চুমু আঁকে। মাইরা ঢোক গিলল। ইরফান মুখ তুলে মাইরার পানে তাকিয়ে বলে, অন্য কাউকে নিয়ে ভাবলে তুমি বেঁচে থাকার রাইটস হারাবে। মাইরা চোখের পলক ফেলে ইরফানের দিকে চেয়ে থাকে। মৃদুস্বরে বলে, আপনি মরবেন তো? আপনি মরলে আমি মরতে রাজি। ইরফান অদ্ভুত চোখে তাকায় মাইরার পানে। অবাক হয়ে বলে, হোয়াট? মাইরা কোমরে হাত দিয়ে বলে, ওমা, আমাকে মেরে আপনি আরেকজনকে বিয়ে করে তার সাথে ফস্টিনস্টি করবেন? এত সহজ নাকি? এসব ভেবে থাকলে ভুলে যান। জানেন না, বাঙালি বউরা তার স্বামীদের নিয়ে খুব পজেসিভ হয়। ইরফান মাইরার কথা শুনে নিঃশব্দে হাসল। দুহাতের আজলায় মাইরার মুখ নিয়ে মৃদুস্বরে বলে, জাস্ট আমাকে নিয়ে ভাববে, তাহলে তোমার হাতে চাঁদ ও এনে দিব। মাইরা চোখ ছোট ছোট করে বলে, আমি আপনাকে নিয়েই ভাবি। চাঁদটা কবে এনে দিবেন? আমার কিন্তু আসল চাঁদই চাই। ইরফান থতমত খেয়ে তাকায়। কথাটা দ্বারা সে একটা বোঝালো, আর এই স্টুপিড কি বলছে? বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড গার্ল। ভালো হবে না তুমি। মাইরা মুখ বাঁকিয়ে বলে, নিজে যে মিথ্যা মিথ্যা ডায়লগ দিচ্ছেন, সে বেলায় কিছু না। আমি চাইলেই দোষ। ইরফান কিছু বলল না। সে ভুলে কেন যায়, সে একটা বাদরকে বিয়ে করেছে। এসব ভাবনা রেখে মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে মাইরাকে নিজের দিকে টেনে নেয়। ধীরে ধীরে মাইরার শাড়ি এলোমেলো করতে ব্যস্ত হয়। মাইরা ছটফটিয়ে ধাক্কা দেয় ইরফানকে। ফলস্বরূপ মাইরা নিজেই দুপা পিছিয়ে যায়। ইরফান প্রচণ্ড বিরক্ত চোখে মাইরার দিকে তাকায়। ইরফান এগোতে নিলে মাইরা তার হিজাব হাতে নিয়েই কোনো রকমে দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। পিছু ফিরে রেগে বলে, অসভ্য লোক একটা। আপনার ঘর আমি বেচে দিব। ঘর তো কোনো কাজেই লাগে না আপনার। ইরফান বিরক্ত চোখে মাইরাকে দেখল। ঘড়িতে রাত 12টার ঘর ছাড়িয়েছে। ইরফান ঘরে প্রবেশ করে দরজা আটকে বেডের দিকে তাকালে দেখল বিভিন্ন ধরনের ফুল দিয়ে বেড সাজানো। এগিয়ে গিয়ে দেখল বেডের মাঝখানে বার্ড ফ্লাওয়ার দিয়ে একদম বার্ড ফ্লাওয়ারের আকৃতি করে সাজানো। এটা ইরফান নিজেই করেছে তার পেইন্টিং রুমের বেলকনিতে লাগানো বার্ড ফ্লাওয়ারের গাছ থেকে। কল্পনায় সে মাইরাকে দেখতে পায়, এই বার্ড ফ্লাওয়ারগুলোকে দেখলে। ঘরের চারপাশে চোখ বুলিয়ে মাইরাকে না দেখে ভ্রু কোঁচকাল। পেইন্টিং রুমের লাইট ঝালানো দেখে সেদিকে এগিয়ে যায়। দরজা ঠেলে পুরোটা খুলে ভেতরে প্রবেশ করলে দেখল মাইরা দোলনায় ঘুমিয়ে গিয়েছে। মাইরার দিকে চেয়ে ধীরে ধীরে মাইরার সামনে এসে দাঁড়াল। সেই সকালের সাজ এখনো আছে, আবারও সেজেছে নাকি? একটুও নষ্ট হয়নি।
বাম কাত হয়ে শান্ত হয়ে ঘুমিয়ে আছে। দুহাতে কিছু একটা আঁকড়ে ধরে বুকে জড়ানো। ইরফান এক পা বাইরে রেখে দোলনার ভেতর মায়রার পাশে বসল। হাত বাড়িয়ে মায়রার জড়িয়ে রাখা জিনিসটি আলতো হাতে ছাড়িয়ে নিয়ে চোখ বুলিয়ে দেখল তার আর মায়রার পিঠ, যেখানে ইরফান হাঁটু মুড়ে বসে মায়রার শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে। ইরফানের মুখে হাসি ফুটে ওঠে। মায়রা ছাদ থেকে এসে এটা এঁকেছে বুঝল। তার মতো নিখুঁত না হলেও সুন্দর হয়েছে। তবে ইরফানের কাছে মায়রার আঁকা এই পিকটি তার সব নিখুঁত আঁকা পিকের চেয়ে ভীষণ ভালো লাগল। হাতের পিকটি টেবিলের উপর রেখে দুহাতে মায়রাকে উঠিয়ে তার বুকে জড়িয়ে নিল। বা হাতে মায়রাকে জড়িয়ে রেখে ডান হাতে ধীরে ধীরে মায়রার সব গহনা খুলে দেয়। নাকের নথ খুলতে গিয়ে মায়রা একটু ব্যথা পেয়ে ঘুমের ঘোরে মৃদু আর্তনাদ করে উঠলে ইরফান দ্রুত ছেড়ে দেয়, নাকের পিঠে আলতো চুমু খেয়ে মৃদুস্বরে বলে, সরি। এরপর ইরফান আবারও খুবই ধীরে ধীরে নথটি খুলে রেখে দেয়। মায়রার ঘুম হালকা হয়েছে। পিটোপিট করে চোখ মেলে তার সামনে ইরফানকে দেখে দ্রুত সোজা হয়ে বসে ঘুমু ঘুমু চোখে ইরফানের দিকে তাকায়। তাকে সবাই বলেছিল ইরফানের জন্য অপেক্ষা করতে, সেও অপেক্ষা করছিল। কিন্তু কখন ঘুমিয়েছে বুঝতেই পারেনি। নিজের কাজে নিজেই বিরক্ত হল। দুহাতে চোখ ডলে ইরফানের দিকে চেয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, সরি। আমি ভুল করে ঘুমিয়ে গিয়েছিলাম। ইরফান বিমোহিত দৃষ্টিতে মায়রার দিকে চেয়ে আছে। মাঝারি চওড়া কপাল, ঘুমু ঘুমু চোখ দুটি, তবুও কি স্বচ্ছ। পাতলা ও ঘন পাপড়ি বারবার উঠানামা করছে, নাকের রেখা সোজা। কোমল ঠোঁট দুটি হালকা বাঁকানো। ইরফান নিখুঁতভাবে মায়রাকে অবলোকন করে। তার চোখে মুখে ঘোর লেগে যায় তার এই বাচ্চা বউকে দেখলে। ঘুমানোর কারণে মায়রার চোখমুখ হালকা ফোলা ফোলা। ইরফানের দৃষ্টিতে মুগ্ধতার রেশ বাড়তেই থাকে। ইরফান ঢোক গিলে মৃদুস্বরে ডাকে, বউ। মায়রা কেঁপে ওঠে। কিভাবে যেন ডাকল ইরফান। ইরফানের দৃষ্টিতে দৃষ্টি মিললে মায়রা তার লাজুক চোখজোড়া নামিয়ে নেয়। ইরফান মায়রাকে টেনে তার কোলে বসাল। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান ডান হাতে মায়রার কাঁধের আঁচলে আটকানো সেফটিপিন খুলতে নেয়। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে ঢোক গিলে। ইরফান হাতের সেফটিপিন খুলে ছুঁড়ে ফেলে, এরপর হুট করেই মায়রার কাঁধ থেকে আঁচল ফেলে দিল। মায়রা দ্রুত ইরফানকে জড়িয়ে ধরে চোখমুখ খিচে কাপা কণ্ঠে বলে, ক কি করছেন? ইরফান দুহাতে মায়রাকে জড়িয়ে নেয়। কানের পিঠে শব্দ করে চুমু এঁকে ঘোরের মাঝে উত্তর দেয়, আদর করব বউ। চলবে ইনশাআল্লাহ।